যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আজকে আমাদের সাথে রয়েছে Realme GT Neo 2। আজকে এই ফোনটার খুল্লা বিচার হবে। আপনারা সকলেই জানেন আমি কিন্তু রিভিউয়ার নই, আমি ফোনের রিভিউ করতে পারি না। আমি শুধুমাত্র একটা ফোনের বাস্তব অভিজ্ঞতা কেমন ছিল আমার ইউজেজে সেটাই আপনাদের সাথে শেয়ার করি মাত্র। এই ফোনটা অনেক কিছু ভালো, আবার বেশ কিছু দিক খারাপ রয়েছে যেগুলো অন্য কোনো জায়গায় আপনারা দেখেননি, শোনেননি। প্রথমেই বলে রাখি, আপনারা যে রিভিউগুলো দেখেছেন সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আপনি নিয়ন গ্রিন কালারের ভ্যারিয়েন্টটা দেখেছেন, কিন্তু আমাদের কাছে যে কালার ভ্যারিয়েন্টটি রয়েছে সেই কালার ভ্যারিয়েন্টটির এক্সপিরিয়েন্স কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কোনো রকম বকওয়াস নয়, একদম সোজা মূল এপিসোডে চলে যাব। প্রথমেই বলে দিই, আমরা কিন্তু এই ফোনটার একদম টপিক অনুসারে আলোচনা করব। ডিসপ্লে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স, গেমিং পারফরমেন্স, ব্যাটারি, সমস্ত কিছু। প্রথমেই আমরা এর ডিজাইনটা নিয়ে কথা বলি। হ্যাঁ, রিয়েলমি কিন্তু এক সময় তার ডিজাইন দিয়ে আমাদের বোর করে দিয়েছিল। প্রত্যেকটা স্মার্টফোনে একই ডিজাইন, সেটা 30,000 টাকার স্মার্টফোন হোক বা 20,000 বা 10,000। হ্যাঁ, কিন্তু রিয়েলমি এবার 2021 সালের শেষে এসে দাঁড়িয়ে বেশ কিছু নতুনত্ব ডিজাইন কিন্তু প্রোভাইড করছে। অবশ্যই এই ফোনটা নতুনত্ব ডিজাইন বলা যায় না। এই ফোনটার ব্যাক প্যানেল ওই শুধুমাত্র রিয়েলমি ব্র্যান্ডিংটুকু বাদ দিলে অনেকটা OnePlus-এর ফোনগুলোর মতো দেখতে লাগছে। OnePlus Nord 2, OnePlus 9R, এবং ফোনটার হ্যান্ড ফিলিংও যথেষ্ট ভালো। এবং পেছনের দিকে রয়েছে গ্লাস বডি ডিজাইন। হ্যাঁ, অনেকেই বলছে যে হাতের ছাপ আসছে না, তবে আমার হাতে ঘাম যেহেতু হয় এই ফোনটায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আসছে, তো সেটা বারবার পরিষ্কার করতে হচ্ছে। কিন্তু আপনি যদি এই বক্সে থাকা কভারটা ইউজ করেন, কভারটা এবার কিন্তু রিয়েলমি একটু আনকমন কভার দিয়েছে, এবং যেটা আমার দেখতে ভালো লাগছে, সফট কোয়ালিটির কভার। এই কভারটা লাগিয়ে আপনি ইউজ করলে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এই কভারটা লাগানোর আরও একটা কারণ রয়েছে। এর পেছনে গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই গ্লাসে কোনো রকম প্রোটেকশন দেয়নি রিয়েলমি। এই ব্যাপারটা কাউকে বলতে শুনলাম না। কেন যে এই ব্যাপারটা লোকে স্কিপ করে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এটাও কিন্তু অবশ্যই দেওয়া উচিত রিয়েলমি। তবে হ্যাঁ, ফ্রন্ট গ্লাসে কোনো রকম ভুল করেনি রিয়েলমি, সেখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিয়েছে। এছাড়াও এর যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট। সেটা যদি মেটাল ফ্রেম দিত তাহলে আমি ডিজাইনে একে 10-এ 10 দিতে পারতাম। যেহেতু এখানে মেটাল ফ্রেম দেওয়া হয়নি, সেখানে 10-এ 8 দিচ্ছি। এরপরে আমরা তাহলে ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে রয়েছে 6.62 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এখানে স্যামসাংয়ের E4 অ্যামোলেড প্যানেল কিন্তু ইউজ করা হয়েছে। অবশ্যই এই বাজেটে অন্যতম সেরা ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছে Realme GT Neo 2। এই বাজেট যখন বললাম তাহলে দামটা একটু বলে দিই। এই ফোনটা ইন্ডিয়ার বাজারে বেস ভ্যারিয়েন্ট 25,000 রুপিতে পাওয়া যায়, কিন্তু যদিও আজকের দিনে দাঁড়িয়ে 2,000 টাকা দাম বেড়ে গিয়ে প্রায় 27,000 রুপিতে বিক্রি হচ্ছে। কিন্তু বাংলাদেশে রিসেন্টলি ফোনটা লঞ্চ হয়েছে 40,000 টাকায় বেস ভ্যারিয়েন্ট, 8GB 128GB। কিন্তু এই ফোনটা যদি বাংলাদেশে 15 তারিখ দ্বারা যে অফারে আপনি কেনেন, মোটামুটি 35,000 টাকায় পেয়ে যাবেন। কিন্তু 35,000 টাকায় এই ফোনটা কেনা ঠিক হবে? তার জন্য রিভিউটা সম্পূর্ণ দেখতে থাকুন। এর ডিসপ্লের বেজেল কিন্তু খুবই কম, এবং যেটা সত্যিই দেখতে আকর্ষণীয় লাগছে। এছাড়াও আপনি মাল্টিমিডিয়া কনজিউম করুন, নেটফ্লিক্সে সিনেমা দেখুন, ইউটিউবে মুভি দেখুন, সেক্ষেত্রে এর যে ডিসপ্লের কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, আমরা এর ব্রাইটনেস নিয়ে কোনো রকম কার্পণ্য দেখিনি রিয়েলমিকে করতে, কারণ এটা আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি। 1300 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, এবং সেটা সত্যিই কাজ করছে। এবং এই প্রাইস রেঞ্জে অন্যতম বেস্ট ব্রাইট ডিসপ্লে কিন্তু আমি এটাকে বলতে বাধ্য হচ্ছি। ডিসপ্লের ক্ষেত্রে আমি এটাকে 10-এ 9 দিয়ে দেবো। হ্যাঁ, ডিসপ্লের প্রোটেকশনও কার্পণ্য করা হয়নি, তবে একটা ব্যাপারে কিন্তু আরও এক জায়গায় কার্পণ্য করেছে রিয়েলমি। এই ফোনটায় কোনো রকম ফ্ল্যাশ প্রুফ ডিজাইন নেই, না আছে কোনো রকম IP67, না আছে IP68 রেটিং। কারণ এই ফোনটা কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, অন্তত ফ্ল্যাশ প্রুফ ডিজাইনটা দেওয়া উচিত ছিল। কি আপনাদের কি মত অবশ্যই জানাবেন। এরপর আমরা সোজা চলে আসবো পারফরমেন্সে। পারফরমেন্সের স্পেসিফিকেশন শুনলে না আপনি জাস্ট চমকে যাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম। একদম তুলকালাম একটা পারফরমেন্স প্রোভাইড করার কথা, আর সত্যিই রিয়েলমি সেটাই করেছে। আমি কিন্তু একজন হার্ডকোর গেমার, আমার গেমে কোনো জায়গায় কোনো রকম ল্যাগিংস হয়নি। ভারতের বাজারে যেটা BGMI, সেটা কিন্তু আমি ফুল গ্রাফিক্সে এক্সট্রিম লেভেলে খেলে দেখেছি, কোনো জায়গায় কোনো রকম ল্যাগিংস দেখিনি। এবং প্রায় ঘন্টা 3 গত রাতে আমি 3 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি BGMI খেলেছি, এবং সেক্ষেত্রে আমার ব্যাটারি রেনটাও একটু বলে দিই। 80% ব্যাটারি ছিল। আমি 3 ঘন্টা গেমিং করার পর ওই 42%-এ কিন্তু আমার ব্যাটারি চলে এসেছিল। সুতরাং একটা আন্দাজ আমি দিতে পারলাম এর ব্যাটারি রেন কেমন হচ্ছে। এছাড়াও এই ফোনটার আরও একটা ব্যাপারে কিন্তু আমি চমকে গেছি। এতক্ষণ গেমিং করার পর এই ফোনটাতে কোনো রকম হিটিং সমস্যা নেই। হ্যাঁ, ব্যাক প্যানেলে কিছুটা হিট হয়, সেটা একদমই নর্মাল। আমার MI 10T ফোনটা এর থেকে আরও অনেক বেশি গরম হয়, কারণ রিয়েলমি এখানে ভেপার কুলিং চেম্বার ইউজ করেছে, যেটা সত্যিই ভালো কাজ করছে। আমি এতদিন পর্যন্ত IQ স্মার্টফোনগুলোর
যে কুলিং টেকনোলজি সেটাকে বাহবা দিতাম, অবশ্যই রিয়েলমির এই ভেপার কুলিং টেকনোলজিকেও বাহবা দিতে হচ্ছে। এছাড়াও গেমিং পারফরমেন্সে আরও একটা জিনিস কিন্তু আপনার এক্সপিরিয়েন্সকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। এখানে 600 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যেটা অনবদ্য স্মুথলি কাজ করছে। এছাড়াও এর যে হ্যাপটিক ফিডব্যাক সেটাও দারুণ। আমার মনে হচ্ছে এই প্রাইসে সব থেকে সেরা গেমিং পারফরমেন্স শুধুমাত্র আমাকে Realme GT Neo 2 এই ফোনটাই আজকের দিনে প্রোভাইড করতে পারছে। আমি আরও একটা ফোনের নাম বলতে পারি, সেটার দাম কিন্তু আরও বেশ কিছুটা বেশি, iQ7, এবং সেকেন্ডে আমি কিন্তু এই ফোনটাকে রাখবো। এরপরে যদি আমরা নর্মাল ইউজের কথা বলি, ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা নর্মালি ইউজ করি সেগুলো দারুণ স্মুথলি কাজ করছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের কমার্স ওয়েবসাইট, সেক্ষেত্রে কোনো রকম ল্যাগিং ছিল না, এমনকি অ্যাপ ক্র্যাশের মতো কোনো রকম সমস্যা নেই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে, Realme UI 2.0 রয়েছে। তবে সব থেকে রিয়েলমি খারাপটা কোথায় করছে জানেন? এই ফোনটা আমরা পয়সা দিয়ে কিনে 13টা আমরা ব্লোটওয়্যার পাচ্ছি, যার মধ্যে আপনি 9টা আনইনস্টল করতে পারবেন, 4টে ইনস্টল করতে পারবেন না, রিয়েলমির নিজস্ব কমিউনিটি ল্যাব। তো সেক্ষেত্রে আমি চাইবো রিয়েলমি ভবিষ্যতে যেন ব্লোটওয়্যারের সংখ্যা কমায়। রিয়েলমির ডিভাইসে কিন্তু একসময় আমরা ব্লোটওয়্যার পেতাম না শাওমির থেকে, তাই জন্য আমরা রিয়েলমি ইউআইকে কিন্তু একটু বেশি প্রাধান্য দিতাম। কিন্তু রিয়েলমি যদি এইভাবে কাজ করতে থাকে না, তাহলে আর কিছু বলার নেই। তবে আমরা এমন অনেকেই আছি যারা হয়তো নিজেদের উপর অত ভরসা করতে পারি না, সফটওয়্যারের উপর বেশি ভরসা করি। তাদের জন্য বলি, আমি এখানে কিন্তু Antutu বেঞ্চমার্ক টেস্ট করেছি, 7 লাখের ওপরে স্কোর এসছে। বিভিন্ন ধরনের থার্মাল টেস্ট করেছি এবং থার্মালেও কিন্তু বেশ একটা স্টেবল পারফরমেন্স আমি এখান থেকে পেয়েছি। তবে হ্যাঁ, আমি এখানে মেমোরি স্পিড যখন চেক করছিলাম দেখলাম যে একটু কম দেখাচ্ছে, কিন্তু সেটার উপর বাস্তব পারফরমেন্সে কোনো রকম এফেক্ট কিন্তু আমার করেনি। আমি জানি এই ফোনটার ক্যামেরা কেমন সম্পর্কে জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কিন্তু তার আগে আরেকটু সময় চেয়ে নেব এই দু একটা টুকিটাকি কথা বলার জন্য। প্রথমেই বলে দিই, এখানে ডুয়েল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে এবং যেটা যথেষ্ট ভালো কাজ করছে। এক্সট্রা অর্ডিনারি কিছু বলবো না, তবে হ্যাঁ, আপনার মন খারাপ করে দেবে না এটুকু বলতে পারি। কোনো রকম ডিস্টরশন নেই, লাউড আর একটু বেটার হলে ভালো হতো, তার মানে এমনটা বলছি না যে এটা খারাপ। এরপরে যদি আরও একটা উইক পয়েন্ট বলতে হয়, তাহলে এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই। সেটা হয়তো আর বছর খানেক পরে কোনো ফোনেই থাকবে না, তো সেক্ষেত্রে এটাকে উইক পয়েন্ট বলবেন কিনা আপনারা একটু ভেবে দেখবেন। এরপরে আমরা যদি নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কথা বলি, আমি এখানে কোনো রকম কল ড্রপ পাইনি। এছাড়াও ওয়াইফাই সিগন্যাল যথেষ্ট ভালো ছিল, ব্লুটুথ 6.0 সাপোর্ট রয়েছে, এখানে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আপনারা অনেকেই জানতে চান, আমি একদম ইন ডিটেলসে এই ভিডিওটা কভার করার চেষ্টা করছি, তার জন্য একটা লাইক হয়ে যাক। আর নতুন বন্ধু হলে এই ধরনের রিভিউ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এছাড়াও আমি এখানে ভোল্টেজ সাপোর্ট পেয়েছি, তাতেও কোনো রকম অসুবিধা হয়নি। তবে সব থেকে অসুবিধা কী হবে জানেন? আপনি লুকিয়ে চুরে কল রেকর্ড করতে পারবেন না। হ্যাঁ, এখানে গুগল ডায়ালার রয়েছে, সৎ ডায়ালার। আপনি যখনই কল রেকর্ড করতে যাবেন, অপর প্রান্তকে জানিয়ে দেওয়া হবে যে আপনি তার কলটা রেকর্ড করছেন। কি লজ্জার ব্যাপার বলুন তো। এরপর আসবো এই ফোনটার ক্যামেরা সেকশানে, আর সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে এই ফোনটার ক্যামেরা। প্রথমেই বলতে বাধ্য হচ্ছি, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এখানে স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। ডেপথ সেন্সারটা দেয়নি, রিয়েলমি ভালো কাজ করেছে। আমি আরও খুশি হতাম রিয়েলমি যদি এখানে ম্যাক্রো সেন্সারটাও না দিত। যাই হোক, দিয়েছে এবং সেটা অকাজের জন্যই দিয়েছে। শুধুমাত্র এখানে মেন ক্যামেরা সেন্সারের কথা বলতে গেলে, আপনি যদি ডাইরেক্ট সানলাইটে ছবি তোলেন তাহলে সত্যি সুপার ছবি আসছে। হ্যাঁ, বেশ কিছু জায়গায় কালার বুস্ট করছে ঠিকই, কিন্তু সেই কালারগুলো অবশ্যই দেখতে সুন্দর লাগছে। আর আপনি যদি কোনো মানুষের ছবি তোলেন তাহলে দেখবেন এই ফেসটা একটু স্মুথ করে দিচ্ছে, একটু ফর্সা করে দিচ্ছে, দেখতে ভালো লাগছে, সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি লাগছে। তবে আপনারা যারা এক্স্যাক্ট কালার চান তাদের একটু মন খারাপ হতে পারে। কিন্তু এটা ডাইরেক্ট সানলাইটের কথা বললাম, যখনই আস্তে আস্তে লাইট কমতে থাকে তখনই কিন্তু এই ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারে না, আকাশের নীলের জায়গায় হঠাৎ করে সাদা হয়ে যায়। এছাড়াও এই ফোনটার ক্যামেরায় আরও একটা প্রবলেম আমি লক্ষ্য করলাম। ধরুন আপনি শাটার বাটনটা প্রেস করেছেন, জাস্ট আপনি ফোনটায় যদি একটু শেক করেন তাহলে ছবিটাও কিন্তু শেকি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার জন্য খুবই একটা বিরক্তিকর জিনিস। সবসময় যে আমরা স্টেবল হ্যান্ডে ছবি তুলতে পারবো এমনটা নাও হতে পারে, কিন্তু লো লাইটে এর পারফরমেন্স একদম বিলো এভারেজ লেগেছে। এই প্রাইস রেঞ্জে আমি এর থেকে অনেক বেটার ক্যামেরা কোয়ালিটি আশা করেছিলাম। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট সানলাইটে কোনো রকম ভিজিবিলিটির অভাব হবে না, শার্পনেস ভালো ছিল, কালার ঠিকঠাক মেনটেন করতে পারছিল, কিছুটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু ওভারঅল ছবিগুলো দেখতে ভালো লাগছিল। কিন্তু লো লাইটে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারে না, শার্পনেস ঠিকঠাক মেনটেন করতে পারে না। এছাড়াও সেলফি ক্যামেরার কথা বললে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমির জন্য একটাই কথা বলবো, 8 মেগাপিক্সেলের রিয়েলমি সেলফি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের রিয়েলমি সেলফি ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমার একই রকম লাগে। এখানে আমি গুগল ক্যামেরাও ট্রাই করেছি। তবে আপনি যদি এই ফোনটা কেনেন আর সেক্ষেত্রে বেটার ক্যামেরা অপটিমাইজেশন চান, তাহলে অবশ্যই বলবো গুগল ক্যামেরা ইউজ করুন। এক্ষেত্রে আপনার অনেকেই বলবেন
বলবেন এই ফোনটার গুগল ক্যামেরা আপনারা কোথায় পাবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি এই গুগল ক্যামেরার লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সেখান থেকে এই গুগল ক্যামেরা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও সেলফি ক্যামেরায় আমি বেশ কিছু ছবি তুলেছি। লো লাইটে একটু ছবির শার্পনেস নষ্ট হয়ে যায়, সাদা করে দেয়, আপনার ফেসটাকে স্মুথ করে দেয়। তবে হ্যাঁ, যদি ডাইরেক্ট সানলাইটে থাকেন কিছুটা গুগল ক্যামেরা ইউজ করে আপনার এর ক্যামেরা পারফরমেন্সকে ঠিক করে নিতে হবে। আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, তাহলে কি বাদ থাকলো? হ্যাঁ, সেন্সার নিয়ে কথা বলা হয়। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রথমে আমার মনে হয়েছিল একটু নিচের দিকে রয়েছে, তারপর আমি যখন এই ফোনটা 10 দিন ধরে ইউজ করলাম আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না, যথেষ্ট ফাস্ট কাজ করছে। এছাড়াও এখানে NFC সেন্সারও দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা ব্যাটারি কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা ব্যাটারি কম কনজিউম করে, এছাড়াও এখানে যেহেতু ফোনটা বেশি ওভারহিট হয়ে যাচ্ছে না, তাই জন্য ফোনটা স্ক্রিন অন টাইম কিন্তু আমি অনেক বেশি পেয়েছি। আমি প্রায় 8 ঘন্টা থেকে 8 ঘন্টা 10 মিনিট পর্যন্ত এখানে স্ক্রিন অন টাইম পেয়েছি। এছাড়াও এই ফোনটায় 65 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। অনেক রিভিউতে শুনলাম যে এই ফোনটা আধ ঘন্টা বা 32 বা 34 মিনিটে নাকি ফুল চার্জ হয়ে গেছে, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতায় প্রায় 42 থেকে 44 মিনিট টাইম নিয়েছে 0 to 100% ফোনটা চার্জ করতে। আপনারা যদি এই ফোনটা কেউ ইউজ করে থাকেন, অবশ্যই এই ফিডব্যাকটা আপনারা জানিয়ে দেবেন। হতে পারে আমার ডিভাইসে সমস্যা হতে পারে। এরপর এক ঝলকে এই ফোনটা কাদের জন্য আর এই ফোনটা কাদের জন্য নয় একবার দেখে নিই। প্রথমেই বলে দিই, আপনি যদি হার্ডকোর গেমার হন, আপনি পারফরমেন্স বেশি চান, তাহলে এই ফোনটা পারফেক্টলি আপনার জন্য। এই দিক থেকে আর চোখ সরানোর দরকারই নেই। এছাড়াও আপনি যদি মাল্টিমিডিয়া জগতে বেশি টাইম কনজিউম করেন, আপনি সিনেমা দেখতে ভালোবাসেন, তাহলেও এই ফোনটা চোখ কান নাক বুঝে আপনারা কিনে নিতে পারেন। কিন্তু আপনি ফটোগ্রাফি লাভার, আপনি যেখানে যান ফটো তুলতে ভালোবাসেন, আপনি ফটোর এক্সিবিশনে যান, তো সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য নয়। এই প্রাইস রেঞ্জে অন্য ফটোগ্রাফি ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও সেলফি লাভারদের জন্য আমার এই ফোনটা অতটা পছন্দ হয়নি। আরও বেশ কিছু কনস আমি তুলে ধরতে পারি, যেমন এখানে কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই, দুটো সিম আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক নেই, প্লাস প্রুফ ডিজাইন নেই, FM রেডিও নেই, এগুলো সবই আপনারা উইক পয়েন্টের মধ্যে ধরতে পারেন। এছাড়া এই ফোনটার আরও একটা বড় সমস্যা হচ্ছে, এই ফোনটাতে গুগল ডায়ালার ইউজ করা হয়েছে। এছাড়াও এর ব্যাককে যে গ্লাস প্যানেলটা ইউজ করা হয়েছে, সেখানে কোনো রকম প্রোটেকশন নেই। এই ব্যাপারগুলো যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এই ফোনটা অবশ্যই একটা ভালো ফোন, আপনার জন্য বেটার ফোন হতে পারে। আজকে আর কথা বাড়াবো না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এরপরও ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের কন্টেন্ট সবার আগে দেখার জন্য। দেখা হবে আগামীকাল।